ভারত ইংরেজ শাসন থেকে কিভাবে মুক্তি পেয়েছিল জানেন? বা বলা যেতে পারে ভারতকে স্বাধীনতা কে এনে দিয়েছিল? এত বছর পর এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান তাহলে আপনাকে আন্দামানে ফিরে যেতে হবে, কারণ ইতিহাসে সেই পর্বেই লেখা রয়েছে স্বাধীনতার গৌরবের সেই কাহিনী। আসুন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দেশের প্রধানমন্ত্রী কোন ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করলেন সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আন্দামানের 21টি বড় অনামী দ্বীপের নামকরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমবীর চক্র প্রাপকদের নামে 21টি দ্বীপের নামকরণ করলেন মোদী। পাশাপাশি নেতাজিকে সম্মান জানাতে একটি জাতীয় স্মৃতিসৌধের মডেলের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কর্মসূচিতে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী এবং সব থেকে বড় অনামী দ্বীপের নাম রাখা হয়েছে প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মার নামে। 1947 সালের 3রা নভেম্বর শ্রীনগর বিমানবন্দরের কাছে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছিলেন তিনি। আর এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে পরমবীর চক্র প্রাপকদের নামে হওয়া এই দ্বীপগুলির পরিচিতি আরো বাড়বে, আগামী প্রজন্মের কাছে প্রেরণার জায়গা হয়ে উঠবে এই নামগুলি। আন্দামানের নতুন নামকরণ নিয়ে আগেও কম তরজা কিন্তু হয়নি। 2021 সালে 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। নেতাজিকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পরাক্রম দিবসের আয়োজন করা হয়েছিল। শুরুটা হয়েছিল কিন্তু তার অনেক বছর আগে, মানে 2018 সালে। এই 2018 সালে আন্দামান সফর করার সময় ওই দ্বীপের নামকরণ নেতাজির নামে করেছিলেন নরেন্দ্র মোদী। আন্দামানের দুটো দ্বীপ নীল আইল্যান্ড এবং হ্যাভলক, তাদের নাম বদল করে রাখা হয়েছিল শহীদ ও স্বরাজ দ্বীপ। এই সময় চারিদিকে বিষয়টি নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টুইটে বলেছিলেন, এর আগে সুভাষচন্দ্রকে সরকারের পক্ষ থেকে কোনো সম্মান জানানো হয়নি, এমনকি সুভাষচন্দ্রের নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা হয়েছে, এমন চেষ্টা করেছেন বহু মানুষই, কিন্তু যারা ইতিহাস পুরুষ তাদের মোছা সম্ভব নয়। পরবর্তীকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন যে পোর্ট ব্লেয়ারের নাম হবে শ্রী বিজয়পুরম। এখন বারবার আন্দামানকে নিয়ে এমন প্রশ্ন উঠেই চলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি নেতাজিকে আগের সরকারগুলো অসম্মান করেছে? বড় কোনো রাজনৈতিক চক্রান্ত কি সত্যিই হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনে যেতে হবে বহু বছর আগে। তখন ব্রিটিশ নৌসেনা অফিসার আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই শহরের নাম দেওয়া হয়েছিল, নাম দিয়েছিল ব্রিটিশরা পোর্ট ব্লেয়ার। এই কথা উল্লেখ করেই লিখেছেন আগের নামটিতে ঔপনিবেশিকতার ছোঁয়া ছিল, কিন্তু শ্রী বিজয়পুরম নামটি স্বাধীনতা সংগ্রামের জয় এবং সেই জয়ের সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অবদানের প্রতীক। এই দ্বীপপুঞ্জের বিনায়ক সাভারকারের নামে কয়েকটি প্রকল্প করার কম বিতর্ক কিন্তু হয়নি। তবে সেই বিতর্ককে পেছনে রাখি, সেটা কি ছিল সেটা অন্য বিষয়, সেটা সকলেরই আপনাদের জানা রয়েছে। তাই এই বিষয়ে বিস্তারিত না গিয়ে চলুন যাই এই দ্বীপের সঙ্গে নেতাজির কি সম্পর্ক ছিল সেটা বরং আপনাদের জানাই। আর প্রথমেই বলবো এর প্রাচীন ইতিহাস। দেখুন, আমি যখন সময়ের কথা বলছি সেই সময়টা কিন্তু প্রাচীন ভারত তখন স্বাধীন হয়নি, কিন্তু এই দেশকে স্বাধীন করতে সেই সময় প্রচুর অর্থের প্রয়োজন ছিল নেতাজিরও। অর্থের প্রয়োজন কবে না ছিল বলুন তো মানুষের, কিন্তু সেই সময় এত অর্থ কোথা থেকে পেয়েছিলেন নেতাজি জানেন? বহু মানুষ তারা যেমন নিজের জমানো অর্থ গায়ের সোনাদানা খুলে দিয়েছিল, তারই পাশাপাশি বহু ব্যবসায়ী, স্টক মার্কেটের বহু বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু নেতাজির পাশে এসে দাঁড়িয়েছিলেন। নেতাজির বহু সহযোগীর বইয়ে সেই সব পাওয়া যায়, সেই সব লেখায় পাওয়া যায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আদিকাল থেকেই পরিচিত। 7ম শতাব্দীর চীনা বৌদ্ধ সন্ন্যাসী আইচিং বা 9ম শতাব্দীর পর্যটক মার্কো পোলো সবাই কিন্তু এখানে এসেছেন। এই আন্দামান নামটা সম্ভবত হিন্দু পুরাণের দেবতা হনুমানের নাম থেকে এসেছে, আর নিকোবর নামটি সম্ভবত তামিল শব্দ নক্কাভরম থেকে এসেছে। 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পর ভারতীয় সেনাদের বন্দী করে রাখার জন্য সরকার এখানে জেল নির্মাণ করে। 1858 সালে ব্রিটিশ সরকার পোর্ট ব্লেয়ার নামে একটি নতুন পেনাল কলোনি প্রতিষ্ঠা করেন। আর এই পোর্ট ব্লেয়ার সফর করতে গিয়ে ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়ো 1872 সালে একজন বন্দীর আক্রমণে খুন হন। এই ঘটনা ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিল, তাই এই অঞ্চলের সুরক্ষা তারা আরো বাড়িয়ে দেয়, তার সঙ্গে বাড়িয়ে দেয় বন্দীদের উপর অত্যাচারের পরিমাণ। আন্দামান প্রাগৈতিহাসিক যুগ থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। 1977 সালে এক নৃতাত্ত্বিক সমীক্ষা থেকে জানা যায় যে বহিরাগতদের আগমনের আগে কয়েক শতাব্দী কাল এই দ্বীপপুঞ্জে নেগ্রিটো এবং মঙ্গলয়েড জাতির বসবাস ছিল।
1857 সালে কারাগার সৃষ্টির পরে 1906 সালে পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের আরো নতুন কিছু বিল্ডিং তৈরি করা হয়। ভারতের বহু বিপ্লবীরা যারা ব্রিটিশদের কাছে ভয়ঙ্কর ছিল তারাই এইসব দ্বীপে নির্বাসিত হতেন। 1943 সালের 29শে ডিসেম্বর প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়েছিলেন এই দ্বীপে। ঠিক পরের দিন 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি। এই দুই দ্বীপ তৎকালীন সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের কাছ থেকে যুদ্ধে ছিনিয়ে নেয় জাপান। লেফটেন্যান্ট জেনারেল মুতাগুচির নেতৃত্বে 15তম জাপানি সেনাবাহিনী 1943 সালে আন্দামান সহ বিভিন্ন উপকূলে যুদ্ধ শুরু করেছিল। আইএনএ কে যুদ্ধে পাঠানোর আগে নেতাজি চেষ্টা করেছিলেন সরকারের পক্ষ থেকে কিছু এলাকা অধিগ্রহণ করার, আর সেই উদ্দেশ্যেই বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপকে নেতাজি স্বাধীন করতে চাইলেন। বার্মার জিওয়ারি সুগার স্টেট নেতাজি দাবি করেন এটিও ভারতের অংশ। আন্দামানে বন্দী বিপ্লবী খাওয়াজ সর্দারের কথা নিজের বইতে লিখেছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জামান কিয়ানি। এই খাওয়াজ সর্দার তাকে সম্পূর্ণ আন্দামানের গল্প বলেছিলেন। কিয়ানি কিন্তু নেতাজির সঙ্গে আন্দামান গিয়েছিলেন। 1942 সালে জাপানি নৌসেনা আন্দামান অধিকার করে, আর ব্রিটিশ সেনারা ভারতীয়দের বন্দীদের এক প্রকার ভাগ্যের হাতে ফেলে সে সময় পালিয়ে গিয়েছিল। এই সময় জাপানিদের হাতে পড়ে আন্দামান দ্বীপপুঞ্জের অনেক অত্যাচারের ঘটনাও ঘটে। 1943 সালের নেতাজি যখন জার্মানি থেকে এসে জাপান পৌঁছন তখনই সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন এই অঞ্চলকে অধিকার করার জন্য। কারণ নেতাজি জানতেন যে এই অঞ্চলের মানুষকে প্রাণে রক্ষা করতে জাপানি সেনাদের হাত থেকে অধিগ্রহণ একমাত্র উপায়। নেতাজির সহযোগী শাহনাজ খান বা এস এ আইয়ার প্রত্যেকেই নিজেদের গ্রন্থে বলেছেন যে নেতাজি কতটা বিচক্ষণতার সঙ্গে এই অঞ্চলটাকে নিজের অধীনে আনতে চাইছিলেন সেই সময়। কারণ তিনি যেমন একটা স্বাধীন ভূখণ্ড চাইছিলেন, তেমনি ভারতের কোনো অংশ যাতে জাপানের হাতে না চলে যায় সেই চেষ্টাও নেতাজি করেছিলেন। অবশেষে জাপানি প্রশাসন নেতাজির চাপের কাছে নতি স্বীকার করে এবং তারা হাতে তুলে দিতে বাধ্য হয় এই দ্বীপটিকে। এই সময় বার্মাকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দিতে নেতাজি লড়াই করেন। তাই বার্মার প্রেসিডেন্ট বা মাও নেতাজিকে খুব শ্রদ্ধা করতেন। সেই গল্পটা নয়, অন্য কোনোদিন আপনাদের আরো একবার বলবো। 1943 সালের 30শে ডিসেম্বর নেতাজি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ। মেজর জেনারেল লোকনাথের অধীনে বেসামরিক প্রশাসনিক ব্যবস্থা গঠন করার উদ্যোগ নেওয়া হলো। এখানকার বন্দীদের আগেই মুক্ত করা হয়েছিল। নেতাজির চাপে জাপান সরকার সাধারণ মানুষের উপর থেকে সমস্ত অত্যাচারী সেনাদের সরিয়ে নিতে বাধ্য হলেন এবং নেতাজির আগমনের খবর পেয়ে আন্দামানের বহু মানুষ ছুটে এলেন। তাদের সঙ্গে কথা বলে কিয়ানি বুঝেছিলেন যে তারা এই যুদ্ধের পরিস্থিতিতে নাজেহাল হয়ে পড়েছিলেন, তাই তারা মুক্তি চাইছিলেন। আর নেতাজি 30শে ডিসেম্বর পতাকা উত্তোলনের পর ভাষণে যা বলেছিলেন, আমাদের বন্ধু রাষ্ট্র নিপ্পন আমাদের যেভাবে সাহায্য করেছে তাতে দিল্লি অভিমুখে আমাদের আগামী অভিযান সফল হতে বাধ্য এবং অবশ্যম্ভাবী পরিণতি হবে লক্ষ লক্ষ নির্যাতিত মানুষের মুক্তি লাভ। পরের দিন আজাদ হিন্দ পত্রিকার অনুষ্ঠানে বিবরণ প্রকাশিত হয়েছিল। সেখানে কি লেখা হয়েছিল? লেখা হয়েছিল যে 29শে ডিসেম্বর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এলেন আন্দামান দ্বীপপুঞ্জে এবং আসার পরেই তিনি পোর্ট ব্লেয়ারের নিপ্পনের সেনাবাহিনীদের সর্বাধিনায়কের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এবং তৎকালীন সরকার গঠনে নিপ্পন সেনাবাহিনীর সাহায্যের জন্য তাদেরকে ধন্যবাদ জানান নেতাজি। পরে নেতাজি নিপ্পনের সামরিক কর্মকেন্দ্রের প্রধান কার্যালয়ে গিয়ে দ্বীপপুঞ্জের শাসন কার্য পরিচালনার বিষয়ে বিস্তারিত বিবরণ শুনলেন। এছাড়াও তিনি রস দ্বীপে গেলেন। সন্ধেবেলায় নেতাজি নিপ্পনের সেনাবাহিনীর সর্বাধিনায়কের আয়োজিত এক সান্ধ্য ভোজে যোগ দিলেন এবং তিনি রাত কাটালেন পূর্বতন ব্রিটিশ গভর্নরের সরকারি বাসভবনে। একদিন সকালে নেতাজি পোর্ট ব্লেয়ারের এক বিশাল জনসভায় যোগ দিলেন। সেখানে প্রথমেই তিনি ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতের জাতীয় সঙ্গীতের আবহে। তার ভাষণে তিনি ঘোষণা করলেন যে ব্রিটিশ সরকারের কবল থেকে আন্দামান ও নিকোবরকে মুক্ত করেছে এশিয়ার সর্বাপেক্ষা অগ্রগণ্য দেশ নিপ্পন। অদূর ভবিষ্যতে এই দ্বীপপুঞ্জ ভারতীয়দের অধীনে আসবে। ভারতের প্রতিনিধিদের আন্তরিকতা ও বন্ধুত্বের ঋণ শোধ করবার শুধুমাত্র দুটি পথই আছে, আমাদের রক্তের বিনিময়ে দিল্লিতে প্রবেশের অধিকার জয় করে নেওয়া অথবা এই স্বাধীন সংগ্রামে আমৃত্যু লড়াই করে যাওয়া। এমনটাই সেদিন বলেছিলেন নেতাজি। এই দুই পথের মধ্যে একটিকে আপনাদের বেছে নিতে হবে। সমবেত জনগণের প্রতি এই স্বনির্বন্ধ অনুরোধ করে তিনি তার ভাষণ শেষ করেছিলেন। নেতাজি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি শ্রীযুক্ত রামাকৃষ্ণকে, সহসভাপতি শ্রীযুক্ত দুর্গাপ্রসাদ এবং নবাব আলীকে তাদের বিশ্বস্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।
আপৎকালীন সরকারের মন্ত্রী কর্নেল লোগানাথনকে আন্দামান এবং নিকোবরের প্রথম চিফ কমিশনার নিয়োগ করেছিলেন তিনি। আন্দামান ও নিকোবরের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, নেতাজি বুঝতে পেরেছিলেন প্রথমে ব্রিটিশ এবং পরে জাপানি শাসনের মানুষের কি অবস্থা হয়েছে। 29 তারিখ আন্দামানে পৌঁছে একটি গোপন সামরিক বৈঠকে নেতাজি স্পষ্ট বলেছিলেন এখানের মানুষকে কঠিন সামরিক শাসনে রাখতে চাইছেন না। তাই নেতাজি অসামরিক শাসন প্রবর্তন করলেন লোকনাথনের মাধ্যমে। নেতাজি আন্দামানকে আগেও তুলনা করেছেন ফ্রান্সের বাস্তিল দুর্গের সঙ্গে। বাস্তিল দুর্গে যেমন বিদ্রোহীদের বন্দী রাখা হতো, আন্দামানেও তেমনই বন্দী রাখা হতো ভারতীয়দের। বিপ্লবের সময় তাই মানুষ বাস্তিল দুর্গের পতন ঘটায় ফ্রান্সে। সেইভাবেই নেতাজি চেয়েছিলেন আন্দামান দুর্গের পতন হোক এবং সেই স্বপ্ন সত্যি হয়। আন্দামান দ্বীপটির নতুন নামকরণ হয় শহীদ আর নিকোবরের নাম হয় স্বরাজ। এই হলো আন্দামানের সঙ্গে নেতাজির ইতিহাস। তবে একটা কথা স্পষ্ট করে বলতে হবে, এর আগে ভারত সরকার আন্দামানের সেলুলার জেলে বন্দীদের স্মৃতি রক্ষার উদ্যোগ নিয়েছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় বিপ্লবীদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ইন্দিরা গান্ধী সাভারকারের ছবিও বসিয়েছিলেন। 2002 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এখানকার এয়ারপোর্টটির নামকরণ করেন সাভারকারের নামে, কিন্তু নেতাজি সেই সময়ও ব্রাত্য ছিলেন। 1960 সাল থেকে ফরওয়ার্ড ব্লকের নেতা হিমন্ত কুমার বসু ও জনতা পার্টির নেতা সমর গুহ বারবার আন্দামানের নাম শহীদ ও স্বরাজ রাখার দাবিতে বহু আন্দোলন করেছেন। যদিও কোনো সরকারি নজর সেই সময় পড়েনি তাতে। প্রথম মোরারজি দেসাই সরকার সিদ্ধান্ত নিয়েছিল আন্দামানের নেতাজির স্মৃতি সংরক্ষণ করা হবে, কিন্তু মোরারজি দেসাই সরকারের অকাল পতনের ফলে সেটা সম্ভব হয়নি। এই প্রথম নেতাজির স্মৃতি বাঁচিয়ে রাখা হলো আন্দামানে। আন্দামান ও নিকোবরের প্রশাসনিক জেলা দক্ষিণ আন্দামানের অন্তর্গত রস দ্বীপের নাম হয় নেতাজির নামে। সামুদ্রিক জরিপকারী ড্যানিয়েল রসের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল একসময়। দুটি দ্বীপের নাম রাখা হয়েছে শহীদ ও স্বরাজ, যে নামকরণ অতীতে নেতাজিই করেছিলেন। অনেকেই মনে করেন যে নেতাজি যেহেতু সম্পূর্ণ দ্বীপের নাম শহীদ এবং স্বরাজ রেখেছিলেন, তাই সেটা রাখলেই ভালো হতো। আসলে এসব বিতর্ক চলবেই, কিন্তু এটা যে একটা অভিনব ইতিহাস সৃষ্টি করলো সেটাকে অস্বীকার করা যায় না। দেখুন, রাজনীতির জায়গায় থাকবে, সেটাকে আমরা অস্বীকার করি না, কিন্তু নেতাজির নামে যদি সামান্য কিছুও হয় সেই রাজনীতিকে কুর্নিশ জানায় আইএম বোস। আজকের ভিডিওর মধ্যে দিয়ে এই যে উদ্যোগ, এটা প্রশাসনিক উদ্যোগ, এটা একটা রাজনৈতিক উদ্যোগ নয়, এটা দেশ, একটা রাষ্ট্র তার রাষ্ট্রনেতার প্রতি যে শ্রদ্ধা জানাচ্ছে, সেই শ্রদ্ধা জ্ঞাপন সবসময় প্রশংসাযোগ্য। আইএম বোস এই ধরনের উদ্যোগকে সবসময় প্রশংসা করে। আশা করি আপনি ব্যক্তি হিসাবে, একজন নেতাজি ফলোয়ার হিসাবে অবশ্যই এই ঘটনাকে প্রশংসাই করবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আপনি কমেন্টে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আবারও একটা নতুন ভিডিওতে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে জানিয়ে রাখি, এই চ্যানেলটি যদি সত্যি আপনাদের খুব ভালো লাগে, এই ধরনের ইতিহাস আপনাদের জানতে ভালো লাগে, আরও ইতিহাস যদি জানতে ভালো লাগে, তাহলে আজকে আইএম বোসকে সাবস্ক্রাইব না করে প্লিজ যাবেন না। আর ইনস্টাগ্রামে আমার আইডি হলো IAM_কুনাল বোস, সেখানেও আপনি চলে আসতে পারেন, ফলো করতে পারেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।